আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই জানাবো শিরোনাম। ইরানে সামরিক বেসামরিক স্থাপনা লক্ষ্য করে যৌথ বাহিনীর হামলা অব্যাহত। মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ও ইসরায়েলি স্থাপনায় পাল্টা জবাব দিচ্ছে তেহরানও। এন্ট্রি ভিসার মেয়াদ 1 মাস বাড়ালো কাতার। যুদ্ধের কারণে এখনই জ্বালানি সংকটের আশঙ্কা নেই দাবি মন্ত্রীর। পর্যাপ্ত মজুদ আছে বলছে বিপিসি। স্টকটা 14+ আমার স্টক আছে। জেট ফুয়েলটা একটা ইম্পর্টেন্ট। আর দ্বিতীয় হলো যে পোর্ট অফ ডেলিভারিগুলো এখনো পর্যন্ত আমার এই সিচুয়েশনের বাইরে। শিক্ষার্থী, প্রতিবন্ধী ও সিনিয়র সিটিজেনদের জন্য রেল ও মেট্রোতে ভাড়া কমছে 25%। সংসদের দলীয় প্রতীকের বিষয়টি নিষ্পত্তির পরই স্থানীয় সরকার নির্বাচন। আইন আকারে মাননীয় সংসদ সদস্যরা যদি পাশ করেন যে সাধারণ প্রতীকের নির্বাচন হবে, এরপরেও আমরা দ্রুততম সময়ের মধ্যে আমরা নির্বাচনের দিকে যাব। গণভোটের অধ্যাদেশ ও জুলাই সনদের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল। সংস্কার বাস্তবায়ন করা না হলে রাজপথে নামার হুমকি এনসিপি নেতাদের। 3 দিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। কথা হতে পারে বহুল আলোচিত আকসা জিসোমিয়া নিয়ে। পারিবারিক বিরোধের জেরেই সীতাকুণ্ডে শিশু হত্যা, জানালো পুলিশ। মৃত ভেবে জঙ্গলে ফেলে দিয়েছিল প্রতিবেশী বাবু শেখ। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে দোল পূর্ণিমায় হোলি খেলায় মাতল সনাতন ধর্মাবলম্বীরা। ভেদাভেদ ভুলে সাম্প্রদায়িক সম্প্রীতির প্রত্যাশা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। চতুর্মুখী হামলায় এখনও অগ্নিগর্ভ মধ্যপ্রাচ্য। মঙ্গলবার আইআরজিসির শীর্ষ কমান্ডার ও ইরানি প্রেসিডেন্টের কার্যালয়ে লক্ষ্য করে হামলার দাবি করেছে ইসরায়েল। দেশটিতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 787 জনে। এদিকে পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইরান। ইসরায়েলে তাদের মিসাইলের আঘাতে পাওয়া গেছে ক্ষয়ক্ষতির খবর। নতুন হামলার ঘটনা ঘটেছে আরব আমিরাত, ওমান সহ বিভিন্ন আরব দেশেও। হিজবুল্লাহ ইসরায়েলের মধ্যেও সংঘাত চলছে। এদিকে ইরানের সাথে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ইরানের যৌথ হামলার জেরে যে যুদ্ধ শুরু হয়েছে সেটি 4 দিনেও থামেনি। উল্টো সংঘাতের পরিধি আরও বিস্তৃত হওয়ায় ক্রমেই মধ্যপ্রাচ্যে বিপর্যয়ের শঙ্কা বাড়ছে। মঙ্গলবারও ইরান জুড়ে ভয়াবহ হামলা অব্যাহত রেখেছে ওয়াশিংটন, তেল আবিব। গুড়িয়ে দেওয়া হয়েছে তেহরানের বহু স্থাপনা। এ পর্যন্ত দেশটির 153 শহর হয়েছে হামলার শিকার। নতুন করে আইআরজিসির শীর্ষ কমান্ডার, ইরানের প্রেসিডেন্টের কার্যালয় ও সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের ভবনে হামলার দাবি করেছে আইডিএফ। বেসামরিক নাগরিকদের টার্গেট বানানোয় মার্কিন প্রশাসনকে জবাবদিহিতার আওতায় আনার দাবি ইরানের। আমেরিকার জনগণের তাদের সরকারকে প্রশ্ন করা উচিত। মিনাবের স্কুলের শিশুরা কিংবা ফার্স প্রদেশের ক্রীড়াবিদরা কি আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করেছিল? জুন মাসে ট্রাম্প দাবি করলেন, আমাদের পারমাণবিক কর্মসূচি নিশ্চিহ্ন হয়েছে। যদি তা ধ্বংসই হয়ে যায় তাহলে সেটি কিভাবে হুমকি তৈরি করে? পাল্টা জবাব অব্যাহত রেখেছে ইরানও। সেন্ট্রাল ইসরায়েলের একাধিক স্থানে আঘাত হেনেছে ইরানের মিসাইল। পাওয়া গেছে ব্যাপক ক্ষয়ক্ষতির তথ্য। জেরুজালেমেও সতর্কতা সাইরেনের শব্দে মিসাইল হামলার আতঙ্কে বাংকারে ঢুকতে দেখা গেছে বাসিন্দাদের। সংযুক্ত আরব আমিরাতের অয়েল ইন্ডাস্ট্রি জোনে ড্রোন হামলা জেরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওমানেও একটি তেলের ট্যাঙ্ক হয়েছে হামলা শিকার। সাইরেনের শব্দ শোনা গেছে কুয়েত সিটিতে। ইরাকের উত্তরাঞ্চলেও হামলার দাবি করেছে আইআরজিসি। ইরানের বিরুদ্ধে বেসামরিক স্থাপনাকে লক্ষ্য বানানোর অভিযোগ তুলেছে উপসাগরীয় দেশগুলো। যুদ্ধ পরিস্থিতিতে ইরানের সাথে আলোচনায় বসার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান আলোচনার অনুরোধ জানিয়েছে বলেও সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে দাবি করেন তিনি।
অন্যদিকে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যেও পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। ইসরায়েলের আপার গ্যালিলি অঞ্চলে মিসাইল হামলার দাবি করেছে হিজবুল্লাহ। বৈরুতে তাণ্ডব চালানোর পাশাপাশি দক্ষিণ লেবাননে স্থল অভিযান চালাচ্ছে আইডিএফ। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত গার্লস স্কুলের শিক্ষার্থীদের শেষ বিদায় জানাতে ইরানের মিনাব শহরে নেমেছে শোকাহত মানুষের ঢল। মঙ্গলবার অনুষ্ঠিত হয় ভুক্তভোগী এই শিশুদের জানাজা। নিহতদের জানাজায় যোগ দিতে হামলার ভয় উপেক্ষা করে রাস্তায় নামে হাজার হাজার ইরানি। এ সময় অশ্রুসিক্ত নয়নে শেষ বিদায় জানানো হয় নিহতদের। অভিযানের প্রথম দিনই হরমুজগান প্রদেশে মানিব শহরের একটি গার্লস স্কুলে ভয়াবহ হামলা চালায় ইসরায়েল যুক্তরাষ্ট্র, যাতে প্রাণ যায় প্রায় 200 শিশুর, আহত হয় আরও অনেকে। মধ্যপ্রাচ্যে পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতাকে উস্কে দিতে পারে ইরান যুদ্ধ, এমন সতর্কবার্তা দিয়েছে রাশিয়া। দাবি, পরমাণু অস্ত্র তৈরি থামানোর দোহাই দিয়ে যে যুদ্ধ শুরু করেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল, তাতে তৈরি হতে পারে বিপরীত পরিস্থিতি। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ইরান ইস্যুতে কথা বলে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। যে যুদ্ধ শুরু হয়েছে তাতে কেবল ইরানই নয়, বরং আরব দেশগুলো পারমাণবিক অস্ত্র অর্জনের জন্য প্ররোচিত হতে পারে। তাই পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধের যে মহৎ লক্ষ্য নিয়ে যুদ্ধ শুরু করা হয়েছে, এতে ঠিক উল্টোটা হতে পারে। আমরা স্পষ্টতই এমন কর্মকাণ্ডের বিরোধিতা করি। ভিসার মেয়াদ 1 মাস বাড়ালো কাতার। এন্ট্রি বা প্রবেশ ভিসার উপর এই নীতি কার্যকর হবে বলে জানায় দোহা। বিবৃতিতে বলা হয়, যাদের কাতারে এন্ট্রি ভিসার মেয়াদ শেষ হয়েছে কিংবা শেষ হওয়ার পথে, তাদের জন্য এই নীতি কার্যকর হবে। বর্ধিত মেয়াদ 28 ফেব্রুয়ারি থেকে ধরা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। স্বয়ংক্রিয়ভাবে এই নিয়ম কার্যকর হবে, অর্থাৎ সম্পূর্ণ ইলেকট্রনিক পদ্ধতিতে এটি প্রক্রিয়াকৃত হবে। এর জন্য কোনো ফি দিতে হবে না বলেও জানানো হয়। ইরানের সাথে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যুদ্ধকে কেন্দ্র করে যখন উত্তপ্ত পুরো মধ্যপ্রাচ্য, তখন ভিসার মেয়াদ বাড়ানোর এই সিদ্ধান্ত নিল দোহা। যুদ্ধাবস্থার কারণে বন্ধ আছে মধ্যপ্রাচ্যের একাধিক দেশের আকাশপথ। 5 মার্চ পর্যন্ত দুবাই, আবুধাবি, শারজা, দাম্মাম, দোহা ও কুয়েতে ফ্লাইট স্থগিত করেছে বিমান। মঙ্গলবার দুপুর পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী 38টি সহ মোট বাতিল হয়েছে 147টি। এতে দুর্ভোগে পড়া যাত্রীদের সহায়তা করছে সরকার। বিশেষজ্ঞদের মত, সংকট দীর্ঘমেয়াদী হলে বিপদে পড়তে পারে বাংলাদেশের মতো তৃতীয় সারির দেশগুলো। মোকাবেলায় এখনই জোর প্রস্তুতি দরকার সরকারের। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অব্যাহত হামলার জবাবে পাল্টা জবাব দিচ্ছে ইরান। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটিগুলো। শঙ্কা দেখা দিয়েছে মধ্যপ্রাচ্য সংকট ঘনীভূত হওয়ার। গত দুদিনের সংঘাতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে 2 জন বাংলাদেশি নিহত ও 7 জন আহত হয়েছে, যা নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মধ্যপ্রাচ্যে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা সহ সার্বিক পরিস্থিতি নিয়ে সোমবার আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়েছে, যেখানে সম্ভাব্য সব পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। এমনকি রাতে পররাষ্ট্রমন্ত্রী 2 দফায় কথা বলেছেন গালফভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে। সোমবার পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী প্রস্তুতি নিয়েছে সরকার। পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুততম সময়ে মধ্যপ্রাচ্যে গমনোচ্ছুদের যাত্রার ব্যবস্থা করা হবে। এছাড়া নিহতদের মরদেহ আনার ব্যবস্থাও করছে সরকার। মরদেহ যাতে স্বাভাবিকভাবে আসতে পারে দেশে, সেটা সব রকম ব্যবস্থা আমরা করছি। এদিকে মধ্যপ্রাচ্য সংকটের কারণে আটকে পড়া প্রবাসীদের সহায়তায় কাজ করছে সরকার। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এখন পর্যন্ত 89 জনের আবাসন ব্যবস্থা করেছে। এছাড়া আরও 1046 জনের আবাসনের ব্যবস্থা করেছে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্য সংকটের বড় প্রভাব পড়বে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স প্রবাহে। এমনকি সংকট বাড়তে পারে দেশের জ্বালানি খাতেও। তাই তাগিদ এখনই ব্যবস্থা নেয়ার। ভবিষ্যতে বাংলাদেশের এই ধরনের সিচুয়েশনে অন্ততপক্ষে বাংলাদেশের সংবিধান অনুযায়ী যদি স্টেটমেন্টগুলি প্রণয়ন করা হয়, সেটা বাংলাদেশের সব দিক থেকে স্বার্থকে রক্ষা করবে। কারণ ভূকৌশল বা ভূ রাজনৈতিক যে পরিবর্তনগুলি হয়, সেগুলি কখনো স্ট্যাটিক থাকে না, বারবার পরিবর্তিত হতে থাকে। সুতরাং আজকে যিনি আপনার বন্ধু, কালকে আপনার বন্ধু তিনি নাও থাকতে পারেন। সুতরাং সেইভাবে চিন্তা করে ভবিষ্যতের স্টেটমেন্টগুলি রেডি করা দরকার হবে। বাংলাদেশ তার জন্মলগ্ন থেকেই
রুল বেসড ইন্টারন্যাশনাল অর্ডারের উপরে গুরুত্ব আরোপ করেছে এবং এই রুল বেসড ইন্টারন্যাশনাল অর্ডারের উপর গুরুত্ব আরোপ করা অব্যাহত থাকা উচিত। সো বাংলাদেশ এই ইন্টারন্যাশনাল অর্ডার, রুল বেসড ইন্টারন্যাশনাল অর্ডার যদি না হয়, শুধু বাংলাদেশ নয়, সমস্ত পৃথিবী একটা হুমকির ভেতরে যাবে। এদিকে সংকট ঘনীভূত হলে বৈশ্বিক তো বটেই, অর্থনৈতিক সংকট বৃদ্ধি পাবে বাংলাদেশের মতো দেশগুলোতেও। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে এখনই জ্বালানিতে প্রভাব পড়বে না বলে জানিয়েছেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তবে বিশ্বব্যাপী সংকট দেখা গেলে বাংলাদেশেও সমস্যা হতে পারে। আর বিপিসি চেয়ারম্যান রেজানুর রহমান বলেন, দেশে জ্বালানি তেলের যথেষ্ট মজুদ রয়েছে, দাম বাড়ার শঙ্কা নেই। জানান, যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় রেখে তেলের বিকল্প বাজার খোঁজার বিষয়টি ভাবা হচ্ছে। দেশের জ্বালানি খাত বলতে পুরোটাই আমদানি নির্ভর। ডিজেল, অকটেনের পর গ্যাসের মূল ভরসাও এখন বিদেশি এলএনজিতে। ফলে বৈশ্বিক যে কোনো পরিস্থিতিতে উদ্বেগ বাড়ে বাংলাদেশেও। ইসরায়েল যুক্তরাষ্ট্রের সাথে ইরানের যুদ্ধ সে আশঙ্কা তৈরি করেছে। হরমুজ প্রণালী বন্ধ ও সৌদির তেল শোধনাগারে হামলা বৈশ্বিক তেল সরবরাহে আঘাত হিসেবে দেখছেন অভিজ্ঞরা। তবে সরকারি প্রতিষ্ঠান বিপিসি বলছে, আপাতত জ্বালানি তেলের সংকট নেই, বরং প্রয়োজনের তুলনায় যথেষ্ট মজুদ রয়েছে। দুইটা সুবিধা পাচ্ছি। একটা সুবিধা হলো যে আমার স্টকটা 14+ আমার স্টক আছে। জেট ফুয়েলটা একটা ইম্পর্টেন্ট। আর দ্বিতীয় হলো যে পোর্ট অফ ডেলিভারিগুলো এখনো পর্যন্ত আমার এই সিচুয়েশনের বাইরে। এখনই জ্বালানি তেলের দাম বাড়বে না বলে জানান বিপিসি চেয়ারম্যান। নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে সোমবার পর্যন্ত 7টি জাহাজের এলসি সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি। মার্চের যে দুইটা জাহাজ, তার মধ্যে একটাকে তো লোডিং শুরু হয়েছে, ওটা এখনো বলা যাচ্ছে না। আর আমরা যদি নেগেটিভ কোনো মেসেজ পাই, সেখানে আমরা প্রস্তুতি নিচ্ছি যে আমরা রিফাইন্ড অয়েল পরিমাণ বাড়ায় দিয়ে সেটাকে কভারেজ দেওয়ার চেষ্টা করব। মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বাজলেও দেশের জ্বালানি খাতে তার প্রভাব পড়বে না বলে জানিয়েছেন ইকবাল হাসান মাহমুদ। তবে যুদ্ধ দীর্ঘমেয়াদী হলে এবং বিশ্বজুড়ে সংকট দেখা দিলে দেশেও এর প্রভাব পড়তে পারে। আশা করি আমরা মানুষের সংখ্যা দূর করতে পারবো আর কি। তারপরে বুঝতে হবে যে যুদ্ধকালীন সমস্যা তো আছেই, কোনো অসুবিধা নেই। বর্তমান মজুদে ডিজেল 14 দিন, অকটেল 28 দিন, পেট্রোল 15 দিন ও ফার্নেস অয়েল 93 দিন এবং জেট ফুয়েল 55 দিন চলতে পারে বলে জানিয়েছে বিপিসি। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। শিক্ষার্থী, প্রতিবন্ধী ও 65 ঊর্ধ্বের নাগরিকদের জন্য রেল, মেট্রো রেলের 25% ভাড়া কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোজার ঈদে না হলে কোরবানির আগেই এই সিদ্ধান্ত কার্যকরের আশা সড়ক, সেতু ও রেলমন্ত্রী শেখ রবিউল আলমের। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ শেষে মন্ত্রীরা জানান, নির্বাচনী প্রতিশ্রুতি থাকায় ঈদের আগেই ঢাকা থেকে ফ্যামিলি কার্ড বিতরণ ও দিনাজপুরে খাল খননের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এছাড়া প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে ঢাকার 2 সিটি কর্পোরেশনের জন্য বিশেষ বরাদ্দ চেয়েছেন প্রশাসকরা। গণপরিবহনে চলাচলকারীদের বড় একটা অংশই শিক্ষার্থী। জীবনের প্রয়োজনে নিত্যদিন পথ চলতে হয় বয়স্ক ও বিশেষ চাহিদা সম্পন্ন নাগরিকদেরও। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এই 3 শ্রেণী নাগরিকদের জন্য রেল ও মেট্রো রেলের 25% ভাড়ায় ছাড় দেওয়ার সিদ্ধান্ত সরকারের। পাশাপাশি শিক্ষার্থীরা আগের মতোই লোকাল বাসে পাবে ভাড়া ছাড়। মঙ্গলবার সড়ক পরিবহন, রেল ও নৌ মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সাথে এ নিয়ে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে মন্ত্রী জানান, ঈদের আগেই সিদ্ধান্ত কার্যকরের চেষ্টা করবে সরকার। আমরা ঈদের আগেই চেষ্টা করছি, কিন্তু সম্ভব হওয়ার সম্ভাবনা একটু কম, কিন্তু আগামী কুরবানির ঈদের আগে নিশ্চয়ই এটা নিশ্চিত হবে এবং এইটা কার্যকর হবে। 25% ভাড়া ডিসকাউন্ট। পরিচয়পত্র পরিদর্শন করতে হবে এবং আইডি কার্ড যেটা আছে সেটা দিয়েই তো আপনি রেলে টিকিট কাটেন এখন, তো সেটা দেখালেই 65+ নাগরিকরা এই সুবিধাটা পাবে। দুয়ারে করা নাড়ছে ঈদ উল ফিতর। নতুন সরকারের সামনে ঈদ যাত্রা নির্বিঘ্নে করার চ্যালেঞ্জ। সড়ক পরিবহন মন্ত্রী জানান, সব প্রস্তুতি নেওয়া হয়েছে, স্বাচ্ছন্দ্যে হবে ঈদ যাত্রা। রাস্তার উপর যততত্র অবস্টেকেল তৈরি না হয়, মানে বাজার ঘাটগুলো লেনগুলিকে মানে কাজে লাগানো যায়, দখল যাতে না থেকে থাকে অস্থায়ীভাবে, যেমন বাজার বসে যায় ঈদের সময়, সেইগুলি সেটা থাকবে না। যততত্র পার্কিং থাকবে না, ভাড়া কেউ বেশি নেওয়ার কোনো সুযোগই নেই।
প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক। সরকার প্রধানের কাছে তুলে ধরেন 2 সিটির আর্থিক দুরবস্থা, নাগরিক সুবিধার জন্য চান থোক বরাদ্দ। আমরা থোক বরাদ্দ চেয়েছি যাতে সিটি কর্পোরেশন চালানোর জন্য আমাদের সুবিধা হয়, সেটার জন্য ওনাকে বলেছি যে আমাদের কনসার্ন যে মিনিস্ট্রি, লোকাল মিনিস্ট্রি, সেই মিনিস্ট্রিকেও যাতে উনি বলেন। 25 কোটি টাকা আছে আয় ব্যয় এবং রাজস্ব থেকে, রেভিনিউ সেকশন আমি কথা বলে যেটা জানতে পেরেছি, আমার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রতি মাসে স্যালারি আসে 13 কোটি টাকা। 13 কোটি টাকার থেকে থাকবে 12 কোটি। বিচার বিশ্লেষণ আপনারাই করবেন, উন্নয়ন কর্মকাণ্ড কিভাবে করব। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হওয়ার শঙ্কায় বগুড়ার পরিবর্তে 10 মার্চ রাজধানীর করাইলে ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যেহেতু আচরণবিধি পরিপন্থী হবে, সেজন্যই মাননীয় প্রধানমন্ত্রী ঢাকার যে 17 আসনের যে করাইল বস্তি, করাইলে ইনশাআল্লাহ ওখানে উনি ফ্যামিলি কার্ড বিতরণের কর্মসূচির শুভ উদ্বোধন করবেন। এছাড়া ঈদের আগেই সারা দেশে খাল খননের কাজ শুরু করতে চায় সরকার। উদ্বোধনের দিনক্ষণ চূড়ান্ত না হলেও দিনাজপুর থেকে খাল খননের কাজ শুরু হবে। সরকারের 180 দিনে খননের লক্ষ্যমাত্রা 1200 কিলোমিটার। আগামী 5 বছরে আমাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি 20,000 কিলোমিটার, তার চেয়ে বেশি আমরা সম্পন্ন করতে সক্ষম হব। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। সংসদে দলীয় প্রতীকে নির্বাচনের বিষয়টি নিষ্পত্তি হলে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম। দুপুরে সিলেট সিটি কর্পোরেশন পরিদর্শন ও কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভা শেষে এই কথা বলেন তিনি। প্রতীকের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমার মনে হয় যে নির্বাচনের সিদ্ধান্ত আমরা কেমনে যাব, যেটা দলীয় প্রতীকে হবে না সাধারণ প্রতীকে হবে, এটা আইন আকারে মাননীয় সংসদ সদস্যরা যদি পাস করেন যে সাধারণ প্রতীকে নির্বাচন হবে, এরপরেও আমরা দ্রুততম সময়ের মধ্যে আমরা নির্বাচনের দিকে যাব। আমরা চাই যে সমস্ত জায়গায় নির্বাচিত প্রতিনিধিরা থাকবে। সরকারি দল ও বিরোধী দল মিলে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ারও প্রত্যাশা ব্যক্ত করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর আবু সাইদ কনভেনশন হলে ন্যাশনাল ডক্টরস ফোরাম NDF আয়োজিত ইফতার মাহফিলে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, সুস্থতার জন্য আল্লাহর পরেই মানুষ ডাক্তারদের উপর আস্থা রাখেন। ডাক্তারদের ও জনসাধারণের সেই আস্থার মূল্যায়ন করতে হবে। দেশের মানুষ দেশেই বিশ্বমানের চিকিৎসা পেলে বিদেশে গিয়ে চিকিৎসা নেওয়ার প্রবণতা কমে যাবে বলেও মন্তব্য করেন তিনি। মানুষ যখন বিপদে পড়ে অসুস্থ হয়, আহত হয়, তখনই আমাদের কাছে আসে। আসার পরে যে মানুষটা আমাদের কাছ থেকে শান্তি পাবে, আরাম পাবে, সিনসিয়ার ট্রিটমেন্ট পাবে, ও মুখ দিয়ে বলুক না বলুক, সেই মানুষের দোয়া আপনি পাবেন। আমরা সেই মানবিক জায়গাটা তৈরি করতে পারি কিনা, আল্লাহ আমাদেরকে যে বিবেক দিয়েছেন সেই বিবেক অনুযায়ী আমরা দুনিয়ার সামনে একটা মডেল উপস্থাপন করতে পারি কিনা। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর বাকি 9 দিন। তার আগেই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোটের অধ্যাদেশ কেন বৈধতা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রিটকারী আইনজীবীরা বলছেন, জুলাই সনদ সংসদকে বেঁধে দিয়েছে, এটি যাচাই বাছাই করার এখতিয়ার আদালতের রয়েছে। রিটের বিপক্ষের আইনজীবীরা বলেন, জুলাই সনদ বেআইনি হলে অন্তর্বর্তী সরকারের সকল কার্যক্রম এমনকি ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়েও ভবিষ্যতে প্রশ্ন উঠবে। জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতা নিলে পতিত আওয়ামী লীগ ছাড়া বাকি রাজনৈতিক দলগুলোকে নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের দীর্ঘ আলোচনায় প্রস্তুত হয় জুলাই জাতীয় সনদ। এই চার্টারে স্বাক্ষর করে বিএনপি, জামায়াত, এনসিপি সহ রাজনৈতিক দলগুলো। সনদ বাস্তবায়নে গত 12 ফেব্রুয়ারি আয়োজিত গণভোটের জয় হয় হ্যাঁ ভোটের। বিএনপি সরকার ক্ষমতায় আসার পরপরই সংবিধানের সাথে সাংঘর্ষিক দাবি করে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোটের অধ্যাদেশ বাতিল চেয়ে 2টি রিট হয় উচ্চ আদালতে। মঙ্গলবার রিট শুনানি শেষে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অসাংবিধানিক ও অবৈধ হবে না জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। রিটকারীদের দাবি, সনদ বাস্তবায়ন হলে স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে পারবে না নতুন সরকার। রাষ্ট্রপতি এমন কোনো অর্ডিন্যান্স করতে পারবে না যে বিষয়বস্তু আমাদের সংবিধানে না। ওনারা ভবিষ্যৎ সংসদকে হাত পা বেঁধে দিয়েছিল, এইটা করতেই হবে, তা আমরা সেই ভুলে করব না। রিটের বিপক্ষে শুনানিতে শিশির মনির বলেন, ছাত্র জনতার ম্যান্ডেট ও রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করেই জুলাই সনদ তৈরি ও গণভোটের আয়োজন করা হয়েছে। যদি তা বাতিল হয়, অন্তর্বর্তী সরকারের সকল কার্যক্রমের বৈধতা নিয়েও ভবিষ্যতে প্রশ্ন উঠবে। যদি বাংলাদেশে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ না থাকে, 30টি কনসেনসাসের ভিত্তিতে সংস্কার প্রস্তাব না থাকে, গণভোটের প্রশ্ন অবৈধ হয়,
তাহলে শেষ পর্যন্ত থাকবে কি? শেষ পর্যন্ত নির্বাচন থাকে, সরকার থাকে, নিজের গদি থাকে, সবকিছুই বড় ধরনের প্রশ্নের সম্মুখীন হবে। আগামী 4 সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশন, আইন মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়কে রুলের জবাব দিতে বলা হয়েছে। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। গণভোটের বৈধতাকে আদালতে প্রশ্ন করা হচ্ছে, যা মেনে নেবে না এনসিপি। কুমিল্লায় এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে শহরের মোগলটুলিতে দলের ইফতার মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি। এ সময় গণভোটের রায় অনুযায়ী সকল সংস্কার বাস্তবায়ন করার দাবি জানান নাহিদ ইসলাম। শেখ হাসিনা সহ হাদির হত্যাকারীদের ফেরত না পাঠালে ভারতের সাথে সম্পর্ক ঠিক হবে না বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম। অনুষ্ঠানে দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সার্জিস আলম সহ অন্যান্য শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। আমরা হ্যাঁ পক্ষে ভোট দিয়ে গণভোটকে জয়যুক্ত করেছি, কিন্তু সেই গণভোটের গণরায়কে নিয়ে যাওয়া হচ্ছে আদালতে। গণভোটের বৈধতাকে প্রশ্ন করা হচ্ছে আদালতে। আমরা কি সেটা মানবো না। যদি জনগণের রায়কে আদালতে নিয়ে যাওয়া হয়, তাহলে আমাদেরকেও রাজপথে যেতে হবে। 3 দিনের সফরে ঢাকায় এসেছেন দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। এই সফরে মূলত চীনের সাথে ঘনিষ্ঠতা কমিয়ে ঢাকা ওয়াশিংটন বাণিজ্য সম্পর্ক আরও বাড়ানোর বার্তা দিতে পারেন তিনি। বিশ্লেষকরা বলছেন, ঢাকার কাছে অস্ত্র বিক্রির জন্য বহুল আলোচিত জিসোমিয়া ও আকসা নিয়েও কথা হতে পারে এই সফরে। পাশাপাশি চীনকে চাপে ফেলতে ঢাকা দিল্লি সম্পর্ক জোরদারের বার্তাও দিতে পারেন ট্রাম্প প্রশাসনের এই প্রভাবশালী কূটনীতিক। পল কাপুর যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড নুর উত্তরসূরি। দিল্লি হয়ে আজ রাতে ঢাকায় পৌঁছেছেন তিনি। 3 দিনের সফরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরের সাথে বৈঠক করবেন তিনি। পরিদর্শন করবেন জুলাই স্মৃতি জাদুঘর, যোগ দিবেন আমেরিকা বাংলাদেশ চেম্বারের ইফতারে। প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার গঠনের 2 সপ্তাহের মধ্যে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এই কর্তা ব্যক্তির সফর কি বার্তা দিচ্ছে? নতুন সরকারের সাথে যুক্তরাষ্ট্র কাজ করতে চাচ্ছে, এটা আবার হয়তো এটাও সিগনিফাই করে যে নতুন সরকারের কাছ থেকে যুক্তরাষ্ট্রের বেশ চাওয়া পাওয়ার বিষয়ও আছে। বাংলাদেশে নতুন সরকার, তাদের প্রায়োরিটিস, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায়োরিটিস, এগুলো নিয়ে একটু আলাপ আলোচনা করে নিজেকে পরিচিত করা, নিজেকে একটু এডুকেট করা, এটা একটা বিষয়। প্রধানমন্ত্রী তারেক রহমানকে লেখা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিনন্দন বার্তায়ও স্পষ্ট ছিল ইন্দো প্যাসিফিক অঞ্চলে দেশটির ব্যবসা বাণিজ্য সুরক্ষার বিষয়টি। মূলত ওয়াশিংটনের সেই অগ্রাধিকার নিয়েই আলাপ হতে পারে পল কাপুরের সফরে। চায়না এবং আমেরিকার সম্পর্ক কিভাবে ব্যালেন্স করবে, এটা অত্যন্ত ঠান্ডা মাথায়, অত্যন্ত বিচক্ষণতার সাথে ঠিক করতে হবে। কারণ এখন দেখা যাচ্ছে যে এই বিষয়গুলো আর এখন ইগনোর করছে না কোনো পক্ষ, বিশেষ করে আমেরিকানরা। তারা যে দেশগুলোকে প্রতিদ্বন্দ্বী মনে করে, তাদের সাথে ইন্টারঅ্যাকশন অন্য দেশগুলো কতটুকু করতে পারবে, এটা কিন্তু এখন অত্যন্ত একটা জটিল পর্যায়ে চলে যাচ্ছে। চীনকে তারা ঠেকাতে চায়, সেখানে চীনের কাছ থেকে বাংলাদেশকে দূরে কিভাবে রাখা যায়, এটা একটা তাদের প্রায়োরিটি হবে। আর রেসিপ্রোকাল ট্যারিফ এগ্রিমেন্ট, সেটা সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ কি করতে পারে, মার্কিন যুক্তরাষ্ট্র কি করতে পারে, এটা নিয়ে আমার ধারণা একটু বিস্তারিত আলোচনা তারা করতে চাই। অনেকদিন ধরে তো মার্কিন যুক্তরাষ্ট্র অস্ত্র বিক্রি করতে চায়, এবং তার জন্য জিসোমিয়া, আকসা, এগুলো নিয়ে অনেক দিন ধরে বাংলাদেশ বা মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দেন দরবার হচ্ছে, কাজ হচ্ছে না। এবার আমার ধারণা তারা সেটা চাইবে। বিশ্লেষকরা বলছেন এই অঞ্চলে ভারত এখনো যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদার, তাই চীনের প্রভাব কমাতে বাংলাদেশ ভারত সম্পর্ক স্বাভাবিক করার বার্তাও দিতে পারেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। আমার কৌশলগতভাবে মনে হয় তারা চেষ্টা করবে বাংলাদেশকে ভারতের যত কাছাকাছি রাখতে পারে, তাহলে চীনের কাছ থেকে বাংলাদেশকে দূরে রাখা সম্ভব হবে। একটা ক্লিন আওয়ামী লীগ, তাদেরকে রাজনীতি করতে দেওয়া, সেই বিষয়ে হয়তো দিল্লির আগ্রহ থাকতেই পারে, এবং দিল্লির মাধ্যমে হয়তো যুক্তরাষ্ট্র তারাও কিছু আইডিয়া এই বিষয়ে নিজেরা ক্যারি করতে পারে। তারা হয়তো সেই কিছু মেসেজ বা রিকোয়েস্ট, সেটা বাংলাদেশ সরকারকে দেওয়াটা খুব অস্বাভাবিক আমি মনে করব না। 3 দিনের সফর
সফর শেষে বৃহস্পতিবার ঢাকা ছাড়বেন মার্কিন এই নীতি নির্ধারক। কিভাবে তাদের সাথে কাজ করতে পারে সেই জায়গাটাই বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ হবে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। পারিবারিক বিরোধের জেরেই চট্টগ্রামের সীতাকুণ্ডে 7 বছর বয়সী ইরাকে হত্যা চেষ্টা করা হয়েছে। প্রেস ব্রিফিংয়ে এমনটাই জানিয়েছেন পুলিশ সুপার। বলেছেন, প্রথমে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণের চেষ্টা করে বাবু শেখ, এরপর গলা কেটে ফেলে রেখে যায়। এর মধ্যে অভিযান চালিয়ে সীতাকুণ্ড থেকে গ্রেপ্তার করা হয়েছে 50ঊর্ধ্ব বাবু শেখকে। এর আগে গত 2 দিন হাসপাতালে চিকিৎসাধীন থেকে আজ ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করে ইরা। আদরের সন্তানকে হারিয়ে মায়ের বুক ফাটা আর্তনাদ। 2 দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার ভোরে মৃত্যুর কোলে ঢলে পড়ে 7 বছর বয়সী ইরা। রোববার সীতাকুণ্ড ইকো পার্ক থেকে শ্বাসনালী কাটা অবস্থায় ইরাকে জীবিত উদ্ধারের পর প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ভর্তি করা হয় চট্টগ্রাম মেডিকেলে। 2 দফা কণ্ঠনালীতে অস্ত্রোপচার হলেও শেষ রক্ষা হয়নি। নিষ্পাপ শিশুটিকে হত্যায় জড়িতদের বিচারের দাবি জানান স্বজনরা। যখন আমরা সেই রিকাইতে উঠি তখন কল আসে দেখি ওর অবস্থা বেশি খারাপ, তোমরা দোয়া করো, ওকে আমরা আইসিইউতে নিয়ে যাচ্ছি। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় রক্তমাখা সেলোয়ার ও চকলেটের খোসা। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শিশু ইরার উপর পাশবিক নির্যাতন চালানো হয়েছে কিনা তা নিশ্চিত হতে নমুনা সংগ্রহ করা হয়েছে। ডিএনএ টেস্ট আসা পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। ডিএনএ টেস্ট আসলে আমরা কনফার্ম বলতে পারবো। এটা আসলে র্যাপের সাথে আমরা কনফার্ম করার জন্য যেটা প্রাইভেট পার্ট থেকে সোয়াব নেওয়া হয় ডিএনএ টেস্ট করার জন্য। এই ঘটনায় অভিযুক্ত একমাত্র আসামি বাবু শেখকে দুপুরে গ্রেফতার করে পুলিশ। পরে ব্রিফিংয়ে অপরাধের মোটিভ ও পূর্বাপর তুলে ধরেন এসপি নাজির আহমেদ খান। মনির হোসেন এবং এই অভিযুক্ত বাবু শেখ পাশাপাশি বাড়িতে বসবাস করেন এবং তাদের সাথে দীর্ঘদিন ধরে পারিবারিকভাবে বিরোধ চলছিল এবং মাঝে মাঝে ঝগড়া হতো এবং এক পর্যায়ে এই বাবু শেখ এই বিরোধের জের হিসেবে তার মেয়েকে মেরে ফেলার পরিকল্পনা গ্রহণ করে। এদিকে ব্রিফ শেষে নিহত ইরার বাবা মাকে পুলিশ হেফাজতে বাড়ি পৌঁছে দেওয়ার সময় গাড়িতে আসামি আছে ভেবে পুলিশের গাড়ি ভাঙচুর করে উত্তেজিত জনতা। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। মেয়াদ ছিল 5 বছর, কিন্তু প্রায় 1 বছর 3 মাসের মাথায় পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন এবং 2 কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি ও হাফিজ হাসান ফরিদ। দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন তারা। পরে দুদক কার্যালয়ে ফিরে গণমাধ্যমের মুখোমুখি হন বিদায়ী চেয়ারম্যান। জানান, কোনো বাহ্যিক চাপে এই পদত্যাগ নয়, নতুন সরকার নিজেদের প্রত্যাশা মতো অধিকতর যোগ্য কাউকে নিয়োগ দেবে বলে আশা করেন তিনি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর সাবেক মঈনুদ্দিন আবদুল্লাহ কমিশনের পদত্যাগের প্রেক্ষিতে 2024 সালের ডিসেম্বরে দায়িত্ব নিয়েছিল দুদকের সদ্য বিদায়ী চেয়ারম্যান ও কমিশনাররা। মাত্র 15 মাস পরেই সমাপ্তি ঘটল আব্দুল মোমেন প্রশাসনের। গেল কয়েকদিনের সব গুঞ্জন জল্পনার অবসান ঘটিয়ে সোমবার হঠাৎ করেই পদত্যাগ করেন সাংবিধানিক এই সংস্থার চেয়ারম্যান ও 2 কমিশনার। দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন তারা। পরে দুদক কার্যালয়ে ফিরে গণমাধ্যমকে জানান, কোনো চাপে পদত্যাগ নয়। আমাদের পদত্যাগের বিশেষ কোনো কারণ নেই। আমরা অনুভব করেছি যে এই পরিবর্তনের পর নির্বাচিত যে সরকার, সেই সরকারেরও প্রত্যাশা রয়েছে। সরকার তার সেই প্রত্যাশা মিট আপ করার জন্য নিশ্চয়ই আমাদের চেয়ে অধিকতর যোগ্য কমিশন এখানে স্থাপন করবেন এবং তাতে দুর্নীতি দমন কমিশন যেমন ভালো হবে, রাষ্ট্রেরও আমি বিশ্বাস করি উপকার হবে। তবে দুদক কমিশনার আজিজ জানান, ব্যক্তিগত কারণে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। আলহামদুলিল্লাহ, খুব ভালো জার্নি ছিল। যতটুকু সময় পেয়েছি কাজ করে গেছি। বাকি কাজ তো ফুরবে না, বাকি কাজ ইনশাল্লাহ নতুন কমিশন আসবে তো করবে। না, কোনো চাপের মুখে না, কোনো চাপের। হ্যাঁ, আমি করে এসেছি। আপনি গাড়িতে দেখুন ফ্ল্যাগ নাই। বিদায় বেলা নিজের কর্মকাণ্ডকে সফল দাবি করেছেন সদ্য বিদায়ী দুদক চেয়ারম্যান। বিচার করার মালিক আপনারা ভালো বুঝতে পারবেন আমাদের এতদিন নখদাত ছিল কি ছিল না। আমরা যে সময়টুকু ছিলাম, যে সময়টুকু আমাদের দায়িত্ব ছিল, আমরা আমাদের দায়িত্ব পালন করার আপ্রাণ চেষ্টা করেছি এবং সেটা সাক্ষ্য আপনারাই দিচ্ছেন। চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেনের নেতৃত্বাধীন কমিশনের মেয়াদকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্লট জালিয়াতির মামলা ছিল অন্যতম আলোচিত। এছাড়া আওয়ামী লীগের অন্তত 2 শতাধিক নেতা আমলার বিরুদ্ধে মামলাও দায়ের করেছিলেন এই কমিশন। তবে হাসিনা আমলের ব্যাংক লুট, অর্থ পাচার কিংবা মেগা প্রকল্পের বড় বড় দুর্নীতির অনুসন্ধানে আশানুরূপ অগ্রগতি দেখাতে না পারার সমালোচনাও ছিল। দুর্নীতির সাথে আপোষ নাই,
আমরা সেখানেই থাকবো। পৃথিবীর কোন মানুষের দাসত্ব এই কমিশন করবেন ইনশাআল্লাহ। দুদকের নেতৃত্বে এই পরিবর্তন সংস্থাটির চলমান তদন্ত ও মামলার উপর কি প্রভাব ফেলবে তা নির্ভর করবে পরবর্তী কমিশনের উপর। অনেক ধন্যবাদ। আমি আপনাদের রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। রমজানের শুরু থেকেই জমতে শুরু করেছে রাজশাহীর ঈদ বাজার। নগরীর ছোট বড় সকল মার্কেট আর শোরুমগুলোতে বাড়ছে ক্রেতাদের ভিড়। ইফতার শেষে রাত পর্যন্ত চলছে জমজমাট বেচা কেনা। দেশি বিদেশি বাহারি কালেকশনের সমাহার নিয়ে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছেন বিক্রেতারা। পবিত্র ঈদ উল ফিতর সামনে রেখে এবার রাজশাহীতে সবচেয়ে বেশি চলছে ফার্সি টু পিস ও থ্রি পিস পোশাকের বিক্রি। পরিবার আর প্রিয় মানুষদের সাথে নিয়ে নগরীতে চলছে ঈদের জমজমাট কেনাকাটা। প্রোডাক্টের কালেকশনটা বেশি, এই জন্য ধরেন যে একটু কাস্টমার প্রেশারও বেশি এখানে। আশা করতেছি 2-1 দিনের ভিতরে আমরা ভালো একটা কাস্টমার চাপ পাবো। সকাল থেকে বিকেল পর্যন্ত কেনাকাটা চললেও ইফতারের পরে মূলত মার্কেটের শোরুমগুলোতে বাড়ছে ক্রেতাদের ভিড়। এবছর শিশু ও নারীদের জন্য সারারা গারারা সহ বাহারি নামের পোশাক রয়েছে। পোশাকের মধ্যে বেশি চলছে ফার্সি জামাগুলো, যেটা ছোট বড় দুজনেরই আছে। আমরা আশা করছি মাস করলে আমাদের বেচাকেনাটা বেতন বোনাস হলে চাকরিজীবীদের বেচাকেনা শুরু হবে। মার্কেট আর শোরুমের বাহারি কালেকশনে সন্তুষ্ট ক্রেতারা। এবার কেন জানি মনে হচ্ছে ঈদের ড্রেসের দাম অনেক বেশি অন্যবারের চেয়ে। সবাই শুরুতেই ঈদের কেনাকাটা সারার জন্য মার্কেটে ঘুরছে। গত বছরের তুলনায় দাম মোটামুটি একই আছে, কিছু প্রোডাক্টের বেশি কিছু প্রোডাক্টের কম। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। রং, ভালোবাসা আর ভক্তির অনন্য মেলবন্ধনে উদযাপিত হচ্ছে দোল পূর্ণিমা বা দোলযাত্রা। ফাল্গুনের পূর্ণিমায় বসন্তের আবেশে সেজে ওঠা এই উৎসব ঘিরে দেশের বিভিন্ন মন্দির ও পাড়া মহল্লায় বইছে আনন্দের বর্ণিল ধারা। হিন্দু পুরাণ অনুযায়ী অত্যাচারী রাজা তার পুত্রকে বিষ্ণুর ভক্তি থেকে ফেরাতে না পেরে হত্যা করতে চান। নানা চেষ্টায় ব্যর্থ হয়ে বোনকে দিয়ে আগুনে পুড়িয়ে মারার পরিকল্পনা করেন। তবে ভক্তির শক্তিতে রক্ষা পান প্রহ্লাদ, আর আগুনে পুড়ে ধ্বংস হয় হোলিকা। এই ঘটনায় অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির বিজয়ের প্রতীক হয়ে উঠে আসে দোল উৎসবে। এই আবিরকে আজকে আমরা এই শুভ দিনে ভগবান রাধা মাধব গোবিন্দ গোপালকে তার চরণে অর্পণ করে সকলের রোগ ব্যাধি মুক্তময় সুস্থময় জীবন ফিরে আসুক, সবার জীবন সুস্থময় হোক, এই প্রার্থনাই আবিরের মাধ্যমে গোবিন্দের চরণে। অন্যদিকে পুরাণে বর্ণিত আছে ফাল্গুনী পূর্ণিমায় আবির খেলায় মেতে উঠতেন রাধা ও কৃষ্ণ। সেই ঐতিহ্য থেকেই আজও দোলের রঙে রাঙিয়ে তোলা হয় চারপাশ। সকালে মন্দিরে মন্দিরে অনুষ্ঠিত হয় দোল পূজা। ভক্তরা রাধা কৃষ্ণের আরাধনা শেষে একে অপরকে আবির মেখে শুভেচ্ছা বিনিময় করেন। ভজন ও কীর্তনের সুরে মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ। আজকে পূজা দেব মন্দিরে, রাধা দেবের চরণে আবির দিব, নিজেরা দোল খেলবো। বছরে একটা উৎসব হয়, আমাদের এটা খুব ভালো দিন, আনন্দের দিন। গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে আবির বাতাসা দিয়ে অর্পণ করে তাকে স্মরণ করছি, খুব ভালো লাগছে আমার। আমাদের বাংলাদেশটা ভালো থাকুক, ভগবানের কাছে এই প্রার্থনা। প্রতি বছর যেন ঘুরে ঘুরে আসে, এই আমার আশা। শুধু ধর্মীয় আচারেই সীমাবদ্ধ নয়, এই উৎসব ঘিরে থাকে নানা আয়োজন। পরিবার, বন্ধু ও প্রতিবেশীদের নিয়ে আনন্দ ভাগাভাগিতে মেতে ওঠেন সবাই। দোল পূর্ণিমার ছোটবেলার কথা মনে পড়ে গেল, বুঝছেন? ছোটবেলা খুব মজা করতাম। সকল ধর্ম বর্ণ বিশেষ সকল ভেদাভেদ ভুলে জাতীয় সম্প্রীতি, জাতীয় ঐক্য প্রকাশ পায়। দোলযাত্রা আমাদের হিন্দু ধর্মের সমৃদ্ধির বন্ধন, তো আমরা অনেক মজা করতেছি, সবাই আসছে, ভালোই লাগছে। কিন্তু একটাই কষ্ট, সেটা হচ্ছে শখের মানুষে হোলি লাগাইতে পারি নাই। বসন্তের রং আর ভক্তির আবেশে দোলযাত্রা হয়ে উঠেছে সম্প্রীতি ও ভালোবাসার এক অনন্য উৎসব। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।